গরমে পুড়ছে দেশ, হাসপাতালে বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখলেন ভবনের বিভিন্ন অংশ। জলবায়ুর লস অ্যান্ড ড্যামেজ তহবিল পেতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাস্তুচ্যুতরা পাবেন গুরুত্ব, জানালেন পরিবেশ মন্ত্রী। কাল ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম। হবে 10 চুক্তি সই, সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলছেন বিশ্লেষকরা। এবং শিক্ষার্থীর মৃত্যুতে প্রশ্নবিদ্ধ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। বাড়ছে পানিবাহিত রোগবালাই। পরিস্থিতি উন্নতির সহসা কোনো সুখবর নেই আবহাওয়া বার্তায়। তীব্র এ দাবদাহ স্থায়ী হবে আগামী 24 এপ্রিল পর্যন্ত। এরপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় বাতাসে দাবদাহ বেশি অনুভব করা যাচ্ছে। ঢাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। 24-25 তারিখে দেশের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে যাবে, তবে তখনও কিন্তু তাপপ্রবাহ একেবারে যে শেষ বিলীন হবে সেরকম না। কিছু জায়গায় থাকবে, হয়তো পরিমাণটা একটু কমে আসতে পারে। আজকে ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকালকে ছিল 40.4। এটা হয়তো 44 ওভার করবে না, এর কাছাকাছি থাকবে। বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যে 27-28 তারিখের দিকে আরো বৃদ্ধি পাবে। বিস্তারিত জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, চলমান তাপপ্রবাহ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? আপনি হয়তো জানেন যে সারা দেশে ইতিমধ্যে যে দাবদাহ অনুভূতি করা যাচ্ছে তা বেশ চড়া বলা চলে। তবে এখন পর্যন্ত আবহাওয়াবিদের দেওয়া তথ্য মতে কোনো সুখবর নেই এই যে আবহাওয়া পরিবর্তনের বিষয়ে। আবহাওয়া পরিবর্তন হতে পারে আগামী 24 এপ্রিলের পরবর্তী সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমরা আবহাওয়া অফিস থেকে এটি জানতে পেরেছি। তবে আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে চলমান দাবদাহের কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তবে রাজধানীতে কর্মজীবী মানুষ এবং খেটে খাওয়া নির্মাণের মানুষরাই মূলত রাজধানীতে তাদের কার্যক্রম পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারা ছুটছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। তবে যেই গরম অনুভূতি করছে, তবে সকলের মুখে একই ভাষ্য যে অসহনীয় গরমে তাদের কর্মস্থানে যোগ দিতে হচ্ছে এবং বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম পরিচালনার জন্য যেতে হচ্ছে। তবে এখন পর্যন্ত এই গরমে গতকালকেও চারজন এই হিট স্ট্রোকে মারা গিয়েছেন, তা এমন তথ্য আমাদের দেশটির কাছে এসে পৌঁছেছে। তবে এর মধ্যে একটু জানিয়ে দিতে চাই যে মানুষ একটু গরমে স্বস্তি পেতে বিভিন্ন রকম মুখরোচক শরবতের দোকানে যাচ্ছে। তবে বিভিন্ন শরবতের যে খাওয়ার কারণে অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ বয়সের মানুষরা, তারা হাসপাতালেও যাচ্ছেন। তবে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এই আবহাওয়া এমনটা হওয়ার কারণ হচ্ছে জলীয় বাষ্পে যে দক্ষিণা বাতাস, সেই জলীয় বাষ্পের কারণেই মূলত যে দাবদাহ, সেই দাবদাহর অনুভূতিটা বেশ গরম বলছেন অনেকে, এবং আবহাওয়াবিদের ভাষ্যেও ভেসে উঠেছে একই তথ্য। তবে এখন পর্যন্ত যে সর্বনিম্ন ঢাকার তাপমাত্রা সেটি 29 ডিগ্রি বলা হয়েছিল। তবে গতকালকের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, সেটি গতকালকের তাপমাত্রা ছিল ঢাকা শহরের এই আজকের সর্বোচ্চ তাপমাত্রা বেলা 3 ঘটিকার পরবর্তী সময় আমরা হয়তো জানতে পারবো। তবে আবহাওয়াবিদ পূর্বাভাসে বলেছেন যে গতকালকের যে তাপমাত্রা তা আজকের তাপমাত্রাও তেমনটা স্থায়ী আছেন বলে তিনি জানিয়েছেন। তবে এরকম যে গরম সেটির কারণ মূলত বলছেন যে পারিপার্শ্বিকতার কারণে গাছপালা কমে যাওয়া, বৈশ্বিক পরিবর্তনের কারণেই মূলত এই ধরনের গরম অনুভূতি হওয়া।
তবে আমরা একটু বলতে চাই যে এই বিরাজমান অবস্থা থাকবে আগামী আরও বেশ কিছুদিন। তবে এখন পর্যন্ত যেই দাবদাহের কথা বলে আসছেন আবহাওয়াবিদরা সেটি কমে যাওয়ার কোনো এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে আগামী 24 তারিখের পরবর্তী সময়ে হয়তো কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে পর্যন্ত ছিল যশোরে, যেটি ছিল হচ্ছে 46.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে রাজধানীর ফার্মগেট থেকে এই ছিল আবহাওয়া সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ে চলছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, সেখান থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গায় এখনকার তাপমাত্রা কেমন দেখছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় কি নিয়ে আলোচনা চলছে আমাদেরকে জানান। হ্যাঁ, ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু তীব্র তাপদাহের কারণে জেলা প্রশাসনের আহ্বানে দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি সভার আহ্বান করেছে জেলা প্রশাসক আজকে। সেই সভা কিন্তু চলছে, আমি সেই ঘটনাস্থলেই আছি। এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে যে বিষয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে যে তারা একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনার হচ্ছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, বলা যেতে পারে চুয়াডাঙ্গার সকল অফিস প্রধানগণই এই সভাস্থলে উপস্থিত আছে। তো আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসে যে ইনচার্জ আছে জামিনুর রহমান, উনি বক্তব্য দিয়েছিলেন। ওনার বক্তব্য যেটা আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে এই চুয়াডাঙ্গাতে কিন্তু মূলত এই এপ্রিল মাসটাই কিন্তু বেশি তাপদাহ হয়ে থাকে। তারা যে বিশ্লেষণ করে পেয়েছে সেটা হচ্ছে এপ্রিল মাসই মূলত তাপদাহর মাস এবং তীব্র কিংবা মাঝারি কিন্তু অতি তীব্র তাপদাহ দেখা যায়। এর মূলত কারণ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ যে বিহার ওই অঞ্চলে যে উত্তাপ যখন ছড়ায় সেটা কিন্তু চুয়াডাঙ্গা সহ পার্শ্ববর্তী জেলা আছে, এই জেলা যে প্রবেশদ্বার আর কি, এই প্রবেশদ্বার হিসাব করি কিন্তু ওই তাপদাহ কিংবা শীতকালে যে শীত বেশি এটা কিন্তু চুয়াডাঙ্গাতে প্রভাবিত করে হয়। এবং একই সাথে যে এইগুলা যে পরিবহন আছে সে পরিবহনগুলো এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এই ছড়িয়ে ছিটিয়ে ফেলার কারণে কিন্তু তাপদাহ কিন্তু কোনোভাবেই কম থাকে না আর কি। তো আমি আরো জানিয়ে রাখছি, তিনি আমাকে এটাও জানিয়েছে যে আপাতত কিন্তু এই খুলনা বিভাগ এবং চুয়াডাঙ্গা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কোনো বৃষ্টি কিংবা তাপমাত্রা কমার সম্ভাবনা নাই, যদি কোনো প্রকার কোনো কালবৈশাখী ঝড় আঘাত না আনে। আমি মাঝখানে একটু জানিয়ে রাখি, সেটা কিন্তু যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেটা জানিয়েছে দুপুর 12টায় কিন্তু 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। অতএব এখন কিন্তু তীব্র তাপদাহ চলছে। এখন দেখার বিষয় যে বিকাল 3টায় তাপমাত্রা কত আসে এবং সেটা অতি তীব্র তাপদাহ রূপ নেয় কিনা। তবে আবহাওয়া অফিস আশঙ্কা করছে আজকে হয়তো 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাতে পারে। তো আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই সভাস্থল থেকে কিন্তু হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা চলছে, এই সভাস্থল থেকেই যে হয়তোবা কর্মকৌশল নির্ধারণ করবে আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আছে ডক্টর কিসিন্দার চাকমা। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ ইসরাত। সেতু, আপনাকে ধন্যবাদ। তাপপ্রবাহের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। গত কয়েকদিন ধরেই কুষ্টিয়ায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে, এটা কতদিন থাকতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি বলছিলেন গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আসলে এতে কিন্তু জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। আসলে কোথাও কোনো স্বস্তির খবর নেই, ঘরে বাইরে সব জায়গায় কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে। কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে খামারিরা সবাই পড়েছে চরম বেকায়দায়। আপনি জানেন যে কুষ্টিয়া একটি খামার অধ্যুষিত এলাকায় কিন্তু প্রায় 19,000-এর মতো ব্রয়লারের খামার রয়েছে। এই খামারগুলোয় কিন্তু এই তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু মুরগি মরে যাচ্ছে এবং বাড়ছে না, যার কারণে খামারিরা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এছাড়াও যারা শ্রমজীবী মানুষ রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের কিন্তু আয় কমেছে, কারণ বাইরে সাধারণত যাত্রী পাচ্ছে না তারা, ফলে আয় কমে গেছে। এটা আসলে এক প্রকার বিপর্যয়ের মধ্যেই তারাও রয়েছে। আর এদিকে যদি আমি কৃষকের কথা বলি, এখন বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে কিন্তু ধান কাটার সময়, মাঠে মাঠে এখন ধান রয়েছে, কিন্তু এই ধানগুলা কৃষকরা এই গরমে, তীব্র গরমের কারণে কিন্তু তুলতে পারছে না, ধানেরও সমস্যা হচ্ছে এবং অনেক জমি কিন্তু ফাঁকা
পড়ে আছে। আর এদিকে চরম বিপর্যয় ঘটেছে যে পানি সংকটের, অর্থাৎ এই তীব্র তাপদাহের কারণে কিন্তু কুষ্টিয়ার যে টিউবওয়েলগুলো রয়েছে সেগুলাই পানি উঠতেছে না, এবং পানি না ওঠার কারণে কিন্তু মানুষের একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে, অর্থাৎ পানির জন্য হাহাকার পরিস্থিতি রয়েছে। আর আবহাওয়া অফিস যেটি বলছে তাদের কাছে কিন্তু কোনো সুখবর নেই। আসলে তারা বলছে যে এই যে তাপ প্রবাহ এটা কিন্তু দিনের পর দিন আরো বাড়বে, সামনে যে কয়েকদিন আছে যে এই কয়েকদিন কিন্তু আরো তাপমাত্রা বাড়বে। আজকে কুষ্টিয়ায় এখন পর্যন্ত তাপমাত্রা চলছে 41 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকাল কিন্তু এই তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস কিন্তু আরো বিপদের কথা বলছে যে এই সময় বা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা কিন্তু আরো বাড়বে। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি যে আসলে এই যে তাপপ্রবাহ চলছে কুষ্টিয়ায় কয়েকদিন ধরে, এই তাপপ্রবাহের কিন্তু কোনো ধরনের কোনো সুখবর এখন পর্যন্ত আবহাওয়া অফিস দিতে পারছে না। তারা যেটি বলছে যে এই যে তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহ কিন্তু আরো বাড়বে। আর এদিকে এই যে তাপপ্রবাহের কারণে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, অর্থাৎ দিনের পর দিন এই তাপজনিত যে রোগী সেটা কিন্তু হাসপাতালে বেড়েই চলেছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে যে কোনো ভাবেই প্রয়োজন ছাড়া যেন বাড়ির বাইরে না বেরোনো হয়, এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছে, তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় কিন্তু একজন এই হিট স্ট্রোকে মারাও গিয়েছে। আইলসারা গ্রামের তিনি শহরে এসেছিলেন, তিনি একজন কৃষক, শহরে এসেছিলেন তার স্যালো মেশিন ছাড়ার জন্য, কিন্তু সেখানে তীব্র গরমের কারণে তার হিট স্ট্রোক হয়ে তিনি মারা গেছেন। আসলে এই যে তীব্র গরমের কারণে যে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কৃষক খামারি সবাই কিন্তু চরম সংকটের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি তীব্র দাবদাহর কারণে কিন্তু কুষ্টিয়ার জনজীবনে এক প্রকার বিপর্যয় নেমে এসেছে। এই ছিল কুষ্টিয়ার তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত। তিতাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার দিকে নগরীর হালি শহরে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এই কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি। বিজয়ের 46 বছর পর সংরক্ষণ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত শেষে কমপ্লেক্স ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রথম গোলন্দাজ ইউনিট মুজিব ব্যাটারির স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে এ কমপ্লেক্স নির্মাণ প্রকল্প নেওয়া হয়। জলবায়ু লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পেতে সব প্রস্তুতি সম্পন্ন হবে জুনের মধ্যেই। আবেদনে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠী গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আর বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রাখতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত দিয়ে আবেদনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। নোয়াখালীর হাতিয়ায় বাড়ি ছিল ইমরান হাসানের। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় বাবাকে হারানোর পর মাকে নিয়ে যান বেগমগঞ্জে। বাড়িটাও চলে গিয়েছিল ভাঙনে। মা গার্মেন্টসে চাকরি নেয় আর নিজে শিশু শ্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। 2009 সাইক্লোন আইলাতে গিয়ে বাবা মারা যায়, এবং আমার ফ্যামিলি সব মাইগ্রেন্ট করে চলে আসি শহরে। তখন দেখেছি যে আমি কন্টিনিউয়াসলি যে আমার ফ্যামিলি কষ্ট করতেছে। মাইগ্রেন্ট করার পরে মানুষের লাইভলিহুড থেকে শুরু করে জীবনযাত্রার মান, তারপর বাসস্থান এবং শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই হুমকি স্বরূপ হয়ে যায়। ইমরান এখন কাজ করছেন জলবায়ু যোদ্ধা হিসেবে। নিজের ক্ষতির ন্যায্যতা ফিরে পেতে অংশ নিয়েছেন 2টি জলবায়ু সম্মেলনে। ইমরান এবার খুশি, কারণ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরি হয়েছে এবারের সম্মেলনে। সাফার হচ্ছে, তাদের জন্য কি কাজ করা যায়, আমি ভলেন্টারি কাজ শুরু করি। আর এই ফান্ড পেতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ জুনের মধ্যেই আবেদনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন বলে জানান পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আমরা আবেদন করার জন্য প্রস্তুতিটা আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, কারণ লস অ্যান্ড ড্যামেজ যে তহবিল গঠন করা হয়েছে সেটা হয়তো এই বছরের শেষের দিকে সেটা চালু হবে, মানে আবেদন তারা গ্রহণ করবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আবেদন যখন তারা গ্রহণ করে তখন বাংলাদেশ যেন প্রথম দেশগুলোর একটা অন্যতম হয়। আবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়টি বেশি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। স্থানচ্যুত হচ্ছে, আমরা যেটা বলি যারা ক্লাইমেট রেফিউজি, যে নদী ভাঙ্গনের কারণে বা বিভিন্ন জলবায়ুর যে নেতিবাচক প্রভাব আছে তাদের বিষয়টা আমরা দেখছি। আমার মনে হয় সেটা আমাদের একটা অন্যতম প্রায়োরিটি হবে। আর উন্নয়ন কর্মী ও জলবায়ু বিশেষজ্ঞরা জানান সময় ঘনিয়ে আসায় অতি দ্রুত বিজ্ঞান ভিত্তিক তথ্যপত্র দিয়ে আবেদন করতে হবে। এই তহবিলটা যত সহজে এবং যত তাড়াতাড়ি পারা যায়
ওখান থেকে টাকা দিয়ে দেওয়া হোক, যেন মানুষগুলো এই যে জলবায়ু পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এইগুলো কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারে। আমাদের যথেষ্ট বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্তের প্রস্তুতি এখনো পর্যন্ত আমাদের নেই, ফলে ক্ষতিপূরণ দাবি করতে হলে আমাদের নিজেদের আগে ভ্যালিডেটেড তথ্য উপাত্ত নিয়ে নিজেরা আগে প্রস্তুত হতে হবে, তারপর আমরা সেটি বৈশ্বিক দরবারে নিতে পারবো। আগামী জলবায়ু সম্মেলনের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 2 দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজিজুর রহমান কিরণের রিপোর্টে বিস্তারিত। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছর পর কাতারে কোনো আমিরের আগমনকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এ সফর দুদেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা প্রেক্ষাপটে আনতে পারে নতুন মাত্রা। আলোচনায় প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিটি দেশে আমাদের বিরাট স্বার্থ আছে, তাদের সব চিন্তা ধারণা, ধ্যান ধারণার সাথে, চিন্তা ভাবনার সাথে হয়তো আমাদের মিল অনেক ক্ষেত্রে নেই, তাতে আমাদের কিছু আসে যায় না। তারা নিজেদের পথে চলবেন, আমরা আমাদের পথে চলবো, কিন্তু আমাদের স্বার্থ আছে প্রত্যেক জায়গাতে, তাদেরও স্বার্থ আছে। বাণিজ্যিক সম্পর্কের একটি জায়গা দেখার বিষয় আছে, সেটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আমরা যদি শ্রমবাজারের কথা চিন্তা করি, মধ্যপ্রাচ্যে চলমান সংকটে শ্রমবাজার সুরক্ষিত রাখা সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক উন্নয়নে এই সফরকে অনন্য উচ্চতায় নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা যদি কোনো একটা ব্যবস্থা করা যায় যে ঠিক ওই কফিলের মাধ্যমে গিয়ে তার যেখানে ইচ্ছা সেখানে তিনি তাকে দিলেন কাজে, এরকম না করে যদি সরাসরি কিছু নিয়োগের ব্যবস্থা করা যায়, যেখানে আসলেই হয়তো ইংরেজি জানার খুব বেশি প্রয়োজনও নেই, তাহলে কিন্তু এটা বিরাট উপকার হতে পারতো কর্মীদেরও এবং আমাদের রেমিটেন্সের পরিমাণও বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যে শ্রম অভিবাসন বা বিশেষ করে অন্য দেশ থেকে আসা শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে বেশ কিছু আইন নীতিমালা তারা প্রণয়ন করেছে, যেগুলো দৃষ্টান্তমূলক। তো সেই জায়গা থেকে এক ধরনের মেসেজ হতে পারে যে বাংলাদেশের যে শ্রমিকরা বিদেশে গিয়ে, বিশেষ করে কাতারে গিয়ে কাজ করার কথা ভাবছে, তাদেরকে আশ্বস্ত করা সরকারের মাধ্যমে যেন সেই শ্রমবাজারটা সংকুচিত না হয়। মার্চে কাতারের সঙ্গে যে প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজার নাসের হাসপাতালে গণকবর সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সামরিক সহায়তা বিল পাস। বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিরুদ্ধে। সম্প্রতি মধ্যরাতে পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিদেশি শিক্ষার্থী লাওসের নাগরিক ফুটফাফন বুমবাম জেডলা। রাত 9টার পর ক্যাম্পাসের বাইরে যাওয়ার বিধান না থাকলেও কিভাবে গভীর রাতে পতেঙ্গায় গেলেন ওই শিক্ষার্থী, তা নিয়ে চলছে নানা আলোচনা। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। সোমবার মধ্যরাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেরার পথে দ্রুতগতির পাজেরো গাড়ি ধাক্কা খায় সড়ক বিভাজকে, আর তাতেই মৃত্যু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিদেশি শিক্ষার্থী ফুটফাফন বুমবাম জেডলার। আহত হন গাড়িতে থাকা আরো দুজন। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মধ্যরাত পর্যন্ত পতেঙ্গা সি বিচে ওই তিনজন মদ্যপান করেন। পরে ব্যক্তিগত পাজেরো গাড়ি চট্ট মেট্রো ঘ 11, 14, 21 করে ফিরছিলেন শহরে, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ঘটে দুর্ঘটনা।
ঘটনার পর পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে। ওই পাজেরো গাড়ির চালক মারুয়ান সিহাব ওরফে ইয়ামকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা যে সে আসলে এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই বিষয়ে আমার থানায় একটা সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে ড্রাইভারের বিরুদ্ধে। মামলাটা তদন্তাধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা যে শুধুমাত্র ডেড বডি পেয়েছি, বাকি দুজনের খোঁজ আমরা এখনো পাইনি, তবে পেয়ে যাব খুব শীঘ্রই। তবে দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিয়ম অনুযায়ী রাত 9টার পর কোনো বিদেশি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়ার সুযোগ নেই। তাহলে ওই শিক্ষার্থী কিভাবে গেলেন ক্যাম্পাসের বাইরে? এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির বিদেশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। যেসব ছাত্রীরা বিদেশ থেকে আসছে তাদের আগেই বলেছি, তাদের সোশ্যালাইজেশন কিন্তু আমাদের দেশীয় আইন কানুন রীতিনীতি আর মূল্যবোধের মধ্য দিয়ে হয় নাই। সুতরাং তাদের চলবার প্রক্রিয়াটাকে আপনি কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সেটাও একটু প্রশ্নবোধক। আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, পুলিশ বিভাগ আছে, তাদের দায়িত্ব হচ্ছে এখন গভীরভাবে বস্তুনিষ্ঠভাবে এটা তদন্ত করা। বিদেশি নারী শিক্ষার্থী নিহতের ঘটনা ও মধ্যরাতে ওই শিক্ষার্থী বাইরে কিভাবে গেল এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। পিরোজপুরে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ বিভাগ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানান। বলে রেখেছি পিরোজপুর শহরের যে সড়কের পাশে দুই পাশে যে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ যে স্থাপনা ছিল সেই স্থাপনার উচ্ছেদ অভিযান চলছে পিরোজপুর শহরে। এবং পিরোজপুর শহরের সদর রোডের হাসপাতাল সড়ক, বঙ্গবন্ধু চত্বর, বাইপাস সড়ক এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সহ স্টেডিয়াম এলাকায় যে সকল এলাকায় সড়কের দুই পাশে সড়ক ও জনপদের রাস্তার পাশে যে অবৈধ যে স্থাপনাগুলো ছিল সকল কিছুই আজকে উচ্ছেদ করা হচ্ছে। এবং এই উচ্ছেদ অভিযানে ইতিমধ্যে খুলনা থেকে ম্যাজিস্ট্রেট একজন এসে উপস্থিত হয়েছেন এবং সড়ক ও জনপদের সকল লোকজন কাজ করছে। এবং জনপ্রশাসন থেকে বলা হয়েছে যে এই উচ্ছেদ অভিযানে প্রায় 200 শতাধিক স্থাপনা ইতিমধ্যে করা হতে পারে বলে ধারণা দিয়েছেন। এবং তারা বলছেন যে প্রশাসনের স্থানীয় জনগণ যেটা দাবি করছে যে রাস্তা দুই পাশে দীর্ঘদিন যাবত তাদের দাবি ছিল যে এই রাস্তার দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো যেন উচ্ছেদ করা হয়, যাতে করে সড়কে মানুষের চলাচল সহ ফুটপাত গুলো সকল কিছু যেন সুন্দর অবস্থায় থাকে। তবে বারবার বলা সত্ত্বেও সড়ক জনপদ কারণে করতে পারছিল না। সর্বশেষ হলেও অবশেষে কিন্তু এই যে কার্যক্রমটা তারা হাতে নিয়েছে এই কারণে স্থানীয় জনগণ অনেকটাই খুশি এবং তারা বলছে যে এই কার্যক্রমটা যেন একদিনে শেষ হয়ে না যায় এবং 3 দিন ব্যাপী উচ্ছেদ অভিযানটা চলবে এবং উচ্ছেদ অভিযানের পরপর যেন এই যে তদারকিতে থাকে আবার যেন স্থানীয় লোকজন যারা প্রভাবশালী মহলা সহ যারা দখলদার ছিল তারা যেন পুনরায় আবার দখলে না যায়। তবে সড়ক জনপদের যে প্রকৌশলী তার জন্য আমরা জানি যে এই অভিযানের চলমান একটি প্রক্রিয়া থাকবে এবং এর পরবর্তী উচ্ছেদ আসবে। যদি কেউ অবৈধভাবে দখল কোনো কিছু করে তাহলে অবশ্যই তাকে উচ্ছেদের সাথে সাথে আইনগত ব্যবস্থা, শাস্তি এবং জেল জরিমানা করা হবে। হিসেবে মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুরের সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানের সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে ব্রিফ করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 44 টাকা প্রতি কেজি, গম 50,000 মেট্রিক টন, প্রতি কেজি 34 টাকা, এটা হলো সিদ্ধান্ত। এবং আমরা হাওড়ে 7 তারিখ থেকে ধান কেনা শুরু করব, বা শুধু হাওড় না, যেখানে যেখানে ধান কাটা শুরু হয়েছে সেখানে আমরা 7 তারিখ থেকে এটা কোটির হিসাব আমরা করি নাই, আপনারা দয়া করে কারণ কত দূর আমরা অ্যাচিভ করতে পারবো তারপরে তো কোটি নির্ভর করবে।
7,000 কোটি। সেটার উপর নির্ধারণ করেই করা হয়েছে, বাড়ানো হয়েছে। 31শে অগাস্ট পর্যন্ত আমাদের এই প্রকুরমেন্ট চলবে। হ্যাঁ, উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে, কারণ আমাদের চাউলের প্রয়োজন এবং সারা বিশ্বে যে চাউলের মূল্য সেই দিকে চিন্তা করলে আমরা অনেক কম অবস্থায় আছি। সেই দিক চিন্তা করেই চাউলের দামটা বাড়ায়নি, মাত্র 1 টাকা বাড়ানো হয়েছে। আমাদের খাদ্য মজুদ চাউল গম মিলে এখনো 12 লক্ষ মেট্রিক টন আছে, কারণ এখন সিজন, এখন আমরা প্রকুরমেন্ট করবো আর আরও করবো। কি চাহিদা তো টার্গেট তো দিলাম যে 11 লক্ষ মেট্রিক টন সেদ্ধ, আর 1 লক্ষ মেট্রিক টন আতপ, আর হলো 5 লক্ষ বা ততোধিক ধান। আর আমাদের গম এখনো খালাস করতে বাকি আছে, মানে পোর্টে পৌঁছেছে 1,20,000 মেট্রিক টন, এটা খালাস হবে, আরও 3 লক্ষ মেট্রিক টন প্রক্রিয়াধীন আছে। মাননীয় মন্ত্রী, ওই যে আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন যে পহেলা বৈশাখ, তো এপ্রিল থেকে যে ওই যে মিল গেট থেকে যে ধানটা বেরোবে, এই চাল বেরোবে, ওইটার নাম, চালের ধরনের নাম এবং মূল্য, হ্যাঁ খুচরা মূল্য যে নির্ধারণ, ওইটা কত অলরেডি শুরু হয়েছে। আপনারা মিলে একটু খোঁজ নেন, আপনাদের যে প্রতিনিধি আছে তাদের খোঁজ নেন। তবে মার্কেট থেকে পুরানো চাল যাইতে সময় লাগবে, কিন্তু নতুনটা ঢোকা শুরু হয়েছে। কারণ আমাকে একজনে সচিবালয়ে ব্রিফ করছিলেন খাদ্যমন্ত্রী। সংবাদ দুপুরে আরও থাকছে। ইংলিশ এফএ কাপে চেলসিকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি, দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যান ইউ কভেন্ট্রি সিটি। তীব্র গরমে বরগুনায় ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্ত অধিকাংশ নারী এবং শিশু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোয় বেড়েছে ডায়রিয়া রোগী। শয্যা সংকটে রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। গেল 15 দিনে 615 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 160 জন। বেশি রোগীর চাপে নানামুখী সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। বাচ্চার ছেলেনটুকুই পেয়েছে, এছাড়া যাবতীয় সবই আমার কেনা লাগছে। আর আমার মেয়ের জ্বর, বমি, পাতলা পায়খানা। রোগী এই বেড তো নাই, তারপরে ভিতরে আর বাইরে বারান্দায় মানে রোগীর জন্য হাঁটাও যায় না। এত গরমে রোগীর যে ফ্যানের প্রয়োজন, ফ্যান কেউ বাসা থেকে আনে, কেউ ক্রয় করে, এইভাবে চলতেছে। আইসা বেড পাওয়া যায় না, পরে ফ্যান নাই। উদ্বেগজনক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বরগুনায় ডায়রিয়া এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই মুহূর্তে 115 জন পেশেন্ট ইনডোরে ভর্তি আছে। স্যার আউটডোরও সবসময় ডায়রিয়ার পেশেন্ট প্রতিদিন আসছে। আমাদের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। আমাদের 250 বেডের হসপিটাল, 383 জন রোগী আজকে ভর্তি আছে এবং আমাদের পর্যাপ্ত স্যালাইন আছে। চিকিৎসার এসব কোনো সমস্যা নেই, কিন্তু রোগীর সংখ্যা বেশি থাকে আমাদের ডাক্তারদের কষ্ট হচ্ছে। প্রতিদিন বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়া রোগী সহ 1000-এরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।